তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, জি স্যার। তাহলে আমরা গতদিন ইঞ্জিন ক্লাসিফিকেশন পড়াচ্ছিলাম, মেথড অফ ইগনিশন, স্পার্ক ইগনিশন, কম্প্রেশন ইগনিশন, ওয়ার্কিং সাইকেল, 4 স্ট্রোক, 2 স্ট্রোক, ফুয়েল ইউজড, পেট্রোল, ডিজেল, গ্যাস, ডুয়েল ফুয়েল। অনেক সময় দেখা যায় যে একটা ফুয়েল দিয়ে কম্বাসন শুরু আর একটা দিয়ে শেষ। যখন ইঞ্জিন চেঞ্জ হয়, বিশেষ করে এই ধরনের একটা পেট্রোল, আমরা জানাচ্ছি না, পেট্রোল ইঞ্জিনকে ডিজেল ইঞ্জিন কনভার্ট করে এসআই ইঞ্জিন, ন্যাচারাল গ্যাস, অনেক ইঞ্জিনের কনস্ট্রাকশন চেঞ্জ করা হয়েছে প্রতিবেশনে, এখন বন্ধ হয়েছে। আচ্ছা, যাই হোক, থার্মোডাইনামিক সাইকেল, অটো সাইকেল, ডিজেল সাইকেল। অটো সাইকেলের অটো নিউক্লিয়াস অটোর নাম হিসেবে অটো সাইকেল, কনস্ট্যান্ট ভলিউম কম্বাসন সাইকেল আমরা বলি, কনস্ট্যান্ট ভলিউম কম্বাসন সাইকেল। ডিজেল সাইকেল, ডিজেলের রুডলফ ডিজেলের নাম হিসেবে ডিজেল সাইকেল, এখানে কম্বাসনের কনস্ট্যান্ট প্রেশার আমরা বলি কনস্ট্যান্ট প্রেশার কম্বাসন সাইকেল। আর একটা হচ্ছে ডুয়েল কম্বাসন, যেটা আসসালামু আলাইকুম। আসসালাম। স্যার রেকর্ডিং এর স্যার পারমিশনটা দেন স্যার। ওই দিলাম যে রোল নাম্বার 82 কে। ও আচ্ছা, ও নিছে, ঠিক আছে স্যার। তুমি করবে আবার? আচ্ছা, ও করলে হবে স্যার, সমস্যা নেই। আচ্ছা, রোল নাম্বার 82। আচ্ছা, ডুয়েল কম্বাসন সাইকেল, যেটা সেটা থিওরিটিক্যাল, আইডিয়াল, যেখানে কম্বাসন হবে পার্টলি কনস্ট্যান্ট ভলিউম, পার্টলি কনস্ট্যান্ট প্রেশার। এবং এই সাইকেলটা স্টাডি করলে এই সাইকেল থেকে উপরে যে কোনো একটা সাইকেলে যাওয়া যাবে। মনে করো 3A 3B কনস্ট্যান্ট প্রেশার কম্বাসন। যদি 3A এবং 3B এর ভলিউম সমান হয়, অর্থাৎ ভলিউম 3B বাই ভলিউম 3A 1 হয়ে যায়, তাহলে এই পয়েন্ট এখানে চলে যাবে, হয়ে গেল কনস্ট্যান্ট ভলিউম কম্বাসন। আবার এই সাইকেলের 0.3 এর প্রেশার এবং 0.2 প্রেশার যদি সমান হয়, তাহলে এই পয়েন্ট এখানে উঠে যাবে, এটা হয়ে গেল কনস্ট্যান্ট প্রেশার কম্বাসন। আমরা এটা স্টাডি করে এখান থেকে এই যে কোনো এক জায়গায় আমরা যেতে পারবো। স্যার, বি নাম্বারে স্যার একই সাথে কনস্ট্যান্ট প্রেসার প্লাস কনস্ট্যান্ট ভলিউম আছে, যেটা আমার যতটুকু মনে হচ্ছে 4 to 1। সো এইটাকে স্যার 4 থেকে 1 এ স্যার, 4 থেকে 1 এটা বি নাম্বারে স্যার, বি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4 থেকে 1, হ্যাঁ বলো তো কি হচ্ছে এখানে? স্যার এটা কি কনস্ট্যান্ট ভলিউম না? 4 থেকে 1 ভলিউম, এটা হচ্ছে তোমার, এটাকে বলে এক্সজস্ট ডিউ টু ব্লো ডাউন। এখানে যেটা হয়, আমরা এক্সপানশন হচ্ছে, ওয়ার্ক হচ্ছে, প্রেশার কমে যাচ্ছে, দিস ইজ ওয়ার্ক। এখানে যখন আসে পিস্টনটা ফিক্স থাকে, বটমলেস সেন্টারে পিস্টন ফিক্স থাকবে, শুধু যেটা হয় ভালভ খুলে যায়। ভালভ যখন খুলে যায় তো সিলিন্ডারের ভিতরে প্রেশার এবং ম্যানিফোল্ডের প্রেশার ডিফারেন্ট। এটা যদি এক্সজস্ট ম্যানিফোল্ডের প্রেশার হয়, তাহলে এই প্রেশার যেহেতু বেশি, ভালভ খুললে সঙ্গে সঙ্গে প্রেশারটা নেমে যাবে। কিন্তু মনে রাখতে হবে, প্রেশার এখানে আসার পরও সিলিন্ডার স্টিল ফুল অফ বার্ন গ্যাসেস। তখন আমাদের কি করতে হয়, এখান থেকে পিস্টনটাকে আবার এখানে আনতে হয়। আনলে পরে এটাকে বলে এক্সজস্ট স্ট্রোক। তখন ভিতরে ভিতরে বার্ন গ্যাস সব বের হয়ে যায়, শুধুমাত্র এই যে ক্লিয়ারেন্সের জায়গাটা, সেইখানে আমার বার্ন গ্যাস রেসিডুয়াল। তাহলে এই 4 to 1 এটাও এক্সজস্ট। 1 থেকে এই একটা লাইন আমরা দেখাইনি, পরে দেখাবো। এটাও এক্সজস্ট, কিন্তু এটা হচ্ছে এক্সজস্ট স্ট্রোক। স্ট্রোক মানে পিস্টনে মুভ করতে হবে, এখানে পিস্টনের কোনো মুভমেন্ট নেই। এখানে পিস্টনটা বাস্তবে এটা সম্ভব না, বাস্তবে এই লাইনটা স্ট্রেট হয় না, একটু বেকার হয়ে যায়। আমরা দেখাবো, কারণ ভালভ খুলতেও সময় লাগে। ভালভ তুমি খোলা শুরু করলা, পুরোপুরি খুলতেও সময় লাগে, পুরোপুরি বন্ধ হতে সময় লাগে। সুতরাং এখানে আইডিয়ালি এটা বলা হচ্ছে স্ট্রেট নেমে গেল, ইটস নট লাইক দ্যাট। এটা হচ্ছে এক্সজস্ট ডিউ টু ব্লো ডাউন। ব্লো ডাউন মানে হচ্ছে প্রেশার ডিফারেন্সের জন্য একটু বের হয়ে যাওয়া, এটাকে আমরা বলি ব্লো ডাউন। বুঝা গেছে? স্যার আমার কোশ্চেনটা ছিল যে স্যার এই নাম্বারে দুইটাই কনস্ট্যান্ট ভলিউম ছিল, তাই আমরা এটাকে স্যার কনস্ট্যান্ট ভলিউম বলতেছি। কিন্তু বি নাম্বারে স্যার একটা দেখতেছি কনস্ট্যান্ট প্রেসার আর একটাকে কনস্ট্যান্ট ভলিউম 4 to 1, তারপরে ওইটাকে কনস্ট্যান্ট প্রেসার কেন বলা হচ্ছে?
এটাকে এটাকে জি স্যার, এইটার এখানে কথা। এখানে 2 to 3 হচ্ছে কম্বাসন, এখানে এই 2 to 3 কম্বাসন লেখা হয়নি। এখানে কম্বাসন প্রসেসটা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম, এখানে কম্বাসন প্রসেসটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার। এই জন্য এটাকে আমরা বলি, এই জন্য এটাকে বলি V2C, মানে এটা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম কম্বাসন সাইকেলে বলতে পারবো আমরা এখন থেকে। স্যার এটাকে আমি আমরা বুঝতে এখন, পারছি এবার। হ্যাঁ বুঝতে পারছো? স্যার আমি এটা বলছি। তাহলে এটা হচ্ছে কনস্ট্যান্ট কম্বাসনের কনস্ট্যান্ট প্রেসার, যার জন্য এটাকে আমরা লিখছি P2C, কনস্ট্যান্ট প্রেসার কম্বাসন সাইকেল। ওই জন্য আমি সংক্ষেপে লিখছি P2C। আর এখানে লেখো, এখানে লিখছি V2C, V equal constant, P equal constant, মানে কম্বাসন পার্টলি কনস্ট্যান্ট ভলিউম, পার্টলি কনস্ট্যান্ট প্রেসার। ওই জন্য এটা লেখা হয়েছে। এটা হচ্ছে জাস্ট কম্বাসনটা কোন প্রসেস হচ্ছে, এখানে কম্বাসনটাকে হাইলাইট করা হচ্ছে, ডুয়েল কম্বাসন। জি স্যার। অ্যাপ্লিকেশন স্টেশনারি ইঞ্জিন, তোমরা জানো বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে ইঞ্জিন ইউজ হচ্ছে। আরপিসিএল এর পাওয়ার প্ল্যান্টে ইদানিং আমরা দেখতে পাই না, 25-25.5 মেগাওয়াট বড় বড় ইঞ্জিন। অটোমোবাইল ইঞ্জিন ভেরি নোন, মেরিনে ইঞ্জিন ইউজ হয়, লোকোমোটিভে ইউজ হয়। ইঞ্জিন দিয়া পাওয়ার তৈরি করা হয়, পাওয়ার দিয়া কারেন্ট তৈরি করা হয়, কারেন্ট দিয়া বিভিন্ন বগিতে এটা মোটর পাওয়ার ট্রান্সফার করে রেলগাড়ি চালানো। অ্যারো ইঞ্জিন, ছোট ছোট কিছু প্লেন, আগেকার কিছু প্লেন ছোট ছোট প্লেন ইঞ্জিন নিয়ে চলে। নর্মালি এয়ারলাইনার এগুলি জেট দিয়ে চলে, গ্যাস টারবাইন কিংবা সিম্পলি গ্যাস টারবাইন কিংবা আরো কিছু প্রিন্সিপাল আছে, রকেটও হইতে পারে, এয়ারো ইঞ্জিন হইতে পারে, পেট্রোল ইঞ্জিন দিয়ে চলে ছোট ছোট। বেসিক ডিজাইন রেসিপ্রোকেটিং ইঞ্জিন, মনে করে স্পার্ক ইগনিশন ইঞ্জিন রেসিপ্রোকেটিং, অর্থাৎ পিস্টন ওঠানামা করতেছে রেসিপ্রোকেটিং। কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন পিস্টন ওঠানামা করতেছে রেসিপ্রোকেটিং। রেসিপ্রোকেটিং থেকে তুমি ক্র্যাঙ্কশ্যাফট দিয়ে রোটারি মেশিন তৈরি করো, তোমাকে রোটারি তো একই হবে। আরেকটা হচ্ছে রোটারি ইঞ্জিন ওয়াঙ্কেল, এখানে ডাইরেক্ট রোটারি মেশিন হয়, এখানে কোনো রেসিপ্রোকেটিং না। সুতরাং একবার যদি রোটারি পেয়ে যাও, এটা অ্যাডভান্টেজ। রেসিপ্রোকেটিং থেকে রোটারি যাইতে গেলে তোমার কিছু লস তো আসেই প্রতিটা জায়গায়, যেখানেই গ্রিপ থাকবে, যেখানে টাচ হবে, ফ্রিকশন লস, দ্যাট ইজ মেকানিক্যাল লস। আমরা পাওয়ার তৈরি করি ইঞ্জিনের ভিতরে, ফুয়েল বার্ন করি মনে করে 100 ইউনিট তার এনার্জি বার্ন করে, যে পাওয়ারটা প্রথম তৈরি হয় ইন্ডিকেটেড পাওয়ার, সেখানে কিছু লস হয়ে যায়, হিট লস করে কিছু লস হয়ে যায়। এই পাওয়ারটা পিস্টনের উপর যখন পড়ে, পিস্টন নিচে নামতে নামতে আরো হিট লস প্লাস ফ্রিকশন লস, যেটা আমরা ক্র্যাঙ্কশ্যাফটে পাই। সুতরাং ধাপে ধাপে আমাদের পাওয়ার লস হচ্ছে। ফুয়েল 100 ইউনিটের ফুয়েল বললাম, 100 ইউনিট যে বার্ন করবে এমন কথা নেই, এক একটা ফুয়েলে কম্বাসন এফিসিয়েন্সি একই রকম। তুমি যদি ঠিকমতো ফুয়েল মিক্সচার তৈরি করতে না পারো, যদি 100 ইউনিট, 100 ইউনিট মানে হিটিং ইউনিট, এর 80% যদি ফুয়েল বার্ন করে, তাহলে তো ওইখানে 20% চলে যায়। কম্বাসনে তোমার, আমরা এতদিন যখন বলে আসছি এফিসিয়েন্সি, থার্মাল এফিসিয়েন্সি আমরা বলছি, ধরে নিচ্ছি ফুয়েলের যে হেডিং ভ্যালু পুরোটাই ইউজ হচ্ছে, পুরোটাই বার্ন হচ্ছে, পুরোটাই রিলিজ হচ্ছে, নট নেসেসারি। আচ্ছা, অ্যারেঞ্জমেন্ট অফ ইঞ্জিন ডিজাইন। হরিজন্টাল ইঞ্জিন, ইঞ্জিনটা হরিজন্টাল, ভার্টিক্যাল। ভি ইঞ্জিন, ভি ইঞ্জিন মনে করো এরকম, একটা এরকম, একটা এরকম, আমি পরে দিতে সারা। ইনলাইন ইঞ্জিন মনে করো এই যে ভার্টিক্যাল ইঞ্জিন বললাম, একই লাইনে যদি অনেকগুলা সিলিন্ডার থাকে, সেটাকে বলে ইনলাইন ইঞ্জিন। একই লাইনে অনেকগুলো, এক লাইন হতে হবে। অপর সিলিন্ডার ইঞ্জিন, দুটো সিলিন্ডার দুদিকে, ঠিক আছে। অপোজ পিস্টন ইঞ্জিন, একই কম্বাসন চেম্বার, দুইটা পিস্টন মুখোমুখি, একই কম্বাসন চেম্বারের মধ্যে দুইটা পিস্টন, দুই দিকে দুইটা ক্র্যাঙ্কশ্যাফট হয়ে গেল, অর্থাৎ দুইটা পাওয়ার পেয়ে যাচ্ছে একটা কম্বাসন চেম্বার থেকে। রেডিয়াল ইঞ্জিন, আগেকার দিনে যেসব ফাইটার, বলো তো, স্যার অপোজ পিস্টনে কি সিলিন্ডার একটা? অপোজ পিস্টন সিলিন্ডার, আমি শুধু দেখান, সিলিন্ডার একটা, ক্র্যাঙ্কশ্যাফট দুইটা, আর অপোজ সিলিন্ডারে সিলিন্ডার দুইটা, ক্র্যাঙ্কশ্যাফট একটা। আমি ছবি দেখাচ্ছি। রেডিয়াল ইঞ্জিন, রেডিয়াল ইঞ্জিনগুলো না সিলিন্ডারের পিস্টনগুলো ওঠানো করে রেডিয়াল।
ছবি দেখো, মেথড অফ কুলিং, ওয়াটার কুল, এয়ার কুল। আচ্ছা, ভালো লোকেশনটা পরে আসতেছি আমি, ছবি দেখো। ছবি এই যে মনে করো এটা হচ্ছে ভার্টিক্যাল ইঞ্জিন, এটা হচ্ছে ইনলাইন ইঞ্জিন, এক লাইনে 4টা সিলিন্ডার, এটা ক্র্যাঙ্কশ্যাফট। এটা হচ্ছে ভি ইঞ্জিন, অ্যাঙ্গেল বাড়ি করে 15 থেকে শুরু করে অনেক আছে, 20, 30, যায়। এটা হচ্ছে ভি ইঞ্জিন, অর্থাৎ দুইটা ইনলাইনকে একটা অ্যাঙ্গেলের মাধ্যমে, ভি অ্যাঙ্গেলের মাধ্যমে। এটা হচ্ছে অপোজ সিলিন্ডার, একটা ক্র্যাঙ্কশ্যাফট, এখানে পাওয়ার, এখানে পাওয়ার। এটা হচ্ছে ডাব্লিউ ইঞ্জিন, এটা বড় বড় ইঞ্জিন, অবশ্যই হিউজ ইঞ্জিন। অপোজ পিস্টন ইঞ্জিন, দুইটা ক্র্যাঙ্কশ্যাফট। মনে করো এয়ারক্রাফট ইউজ করবো, দুইটা প্রপেলার, একটা ইঞ্জিন দিয়া দুইটা প্রপেলার। রেডিয়াল ইঞ্জিন, এখানে ক্র্যাঙ্কশ্যাফট 1, 2, 3, 4, 7 সিলিন্ডার। এখানে সিলিন্ডার সংখ্যা বেজোড় হয়, ইভেন না, অড হয়। রেডিয়াল, আগেকার এয়ারক্রাফটগুলো দেখবা, ফাইটার এয়ারক্রাফট, সামনে ইঞ্জিন, সুবিধা। এই ক্র্যাঙ্কশ্যাফটের সঙ্গে তোমার প্রপেলার থাকবে, অবশ্যই প্রপেলারের। আমরা কিছু ব্যাখ্যা দিচ্ছি। আচ্ছা, ভালভ লোকেশন, একটা হচ্ছে ওভারহেড ভালভ, আন্ডারহেড ভালভ, এফ হেড ভালভ, টি হেড ভালভ। হোয়াট ইজ ওভারহেড? এটাকে সংক্ষেপে বলা আই হেড। হোয়াট ইজ আন্ডারহেড? এটাকে বলা হয় এল হেড। ঠিক আছে, দেখা একটু আসি। ইঞ্জিনের দুটো অংশ, একটা হচ্ছে ইঞ্জিন ব্লক আর একটা হচ্ছে হেড। ইঞ্জিন ব্লক, মনে করো পিস্টন যেটার মধ্যে থাকবে সেটা হচ্ছে ব্লক, আর তার উপরে যেটা সেটা হচ্ছে তোমার হেড। তাহলে এই এই জায়গাটা, এটাকে আমরা বলবো ব্লক। পিস্টন যেখানে থাকবে সেটা হচ্ছে ব্লকের মধ্যে থাকবে, ব্লক, আর উপরের অংশটাকে আমরা বলবো হেড। এখন ওভারহেড ভালভ কি? দিস ইজ বি। বি হচ্ছে তোমার ওভারহেড ভালভ, এটাকে আমরা আই বলছি। কেন আই বলছি? এটা আয়ের মতন, এটা আই। তাহলে ওভারহেড ভালভে ভালভটা থাকবে কোথায়? হেডে, ব্লকে না। তোমাকে এটা মনে রাখতে হবে, ইঞ্জিনের দুটো অংশ যদি বলি, একটা হচ্ছে ব্লক নিচের অংশ যেটার মধ্যে পিস্টন গুলো ওঠানামা করবে, আর উপরে অংশ ওখানে তোমার গ্যাস এক্সস্ট থাকবে, নাও থাকতে পারে, নিচেও থাকতে পারে, প্লাস কুলিং সিস্টেম থাকবে। তোমার মনে রাখতে হবে ওভার ভালভে ইঞ্জিনের ব্লক নিচের অংশ যেটা, সেটা মোর কস্টলি, কারণ ওটা বড় অংশ। একটু ক্র্যাক করলে শেষ। এখানে কুলিং সিস্টেম সব একটু ক্র্যাক যদি করে, এখানে পানি ঢুকে যাবে, শেষ, পুরো ইঞ্জিন চেঞ্জ করতে হবে। তো ব্লক, ওই জন্য একটা ইঞ্জিনকে হুট করে স্টার্ট নিলে হুট করে পাওয়ার বাড়া দিতে হয় না, কারণ এটা যদি থার্মাল স্ট্রেস হয় ক্র্যাক হয়ে যাবে। আস্তে 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 গরম করতে হয়, কোনো কিছু তাড়াহুড়ো করার কিছু নেই। মেকানিক্যাল ইঞ্জিনের থার্মাল স্ট্রেসটাকে মাথায় রাখতে হবে। একটু ক্র্যাক করলে, এই যদি পানি ঢুকে যায় ইঞ্জিনের ভিতর, হালকা পানি যদি ঘন্টায় 2 ফোঁটাও ঢুকে, তাহলেও তো ক্ষতি। তাহলে ওভারহেড হচ্ছে এটা, ইঞ্জিনের হেডে ভালভ থাকবে, দুইটা ভালভ, এখানে একটা ভালভ, এই পিছে একটা, তাহলে দেখতে আয়ের মতো, আই হেড। এটা হচ্ছে ওভার, এটা হচ্ছে এ, এটা হচ্ছে আন্ডার হেড। দুইটা ভালভই তুমি দেখো এই ব্লকের মধ্যে, তাহলে এইভাবে উঠানামা করো। এখানে আমার মনে করো, এইখানে আমার ক্র্যাঙ্কশ্যাফট, এই ক্র্যাঙ্কশ্যাফট দিয়া এইখানে আমার পাওয়ার ট্রান্সমিট করিয়া ক্যাম্পশ্যাফট দিয়া এটা উঠানামা করো। আর এইখানে আমার ক্র্যাঙ্কশ্যাফট দিয়া এইখানে আমার ক্যাম্পশ্যাফট দিয়া এইখানে আমার ক্যাম রড দিয়া এইখানে আমার রকারাম দিয়া এটা উঠানামা করবে। বুঝা যাচ্ছে? তাহলে এটা হচ্ছে ওভারহেড, এটা হচ্ছে আন্ডারহেড। আন্ডারহেড মানে ব্লকের মধ্যে থাকে,
ব্লকের মধ্যে ভালভ ওঠানামা করবে, এটা হচ্ছে হেডের মধ্যে ওঠানামা করবে উপরে। তাহলে এখানে ওভারহেড ভালভে ভালভটা থাকবে হেডে, আন্ডারহেড ভালভে ভালভটা থাকবে ব্লকে। এইটা হচ্ছে টি হেড, দেখো দেখতে টি এর মতন। এইটা একটা ভালভ, এটা একটা ভালভ, দুইটাই ব্লকের মধ্যে, দুই দিক। এটা হচ্ছে আমার এফ হেড, একটা উপরে একটা নিচে, কোনটা উপরে কোনটা নিচে আমার আছে। তাহলে এটা উপরে ওঠানামা করবে, এটার জন্য আমার এই ক্র্যাঙ্কশ্যাফট হইয়া পুশ রড হইয়া রকারাম হইয়া ওঠানামা করবে। আর এটার জন্য ক্র্যাঙ্কশ্যাফট হইয়া ক্যামশ্যাফট হইয়া জাস্ট ভালভ যদি লম্বা এনাফ না হয় পুশ রড দিয়ে। তাহলে এটা হচ্ছে আমার 4 ধরনের ভালভ। আচ্ছা, এখন এই ফিগারে এইটা হচ্ছে আমার, তুমি দেখো এইখানে একটা দুইটা তিনটা চারটা পিস্টন দেখা যাচ্ছে। সুতরাং পিস্টন থাকা মানে কি, এটা ব্লক না হেড? স্যার ব্লক। ব্লক, ভেরি গুড। তাহলে এখানে এটা অবশ্যই ব্লক। এখন ব্লকের মধ্যে আমার আমি দেখতেছি 1 2 3 4 5 6 8 8টা ভালভ। এটার জন্য দুটো ভালভ, প্রতিটার জন্য দুটো ভালভ, 8টা ভালভ। তাহলে ব্লকে যদি ভালভ থাকে দুটো করে, এটা আই হেড না কি হেড, এটা ওভারহেড না আন্ডারহেড? ব্লকে ভালভ, স্যার আন্ডারহেড। না না না, ওভারহেড। ওভারহেড। এই যে সরি, ব্লকে না, ও এটা তো ব্লক না, সরি, রাইট, ভেরি গুড ভেরি গুড, এটা তো ব্লক। তাহলে এটা হচ্ছে তোমার আন্ডারহেড, এল। আন্ডারহেড। হ্যাঁ, এই যে এল, ব্লক, ভেরি গুড। এইখানে তুমি দেখো কোনো পিস্টন নাই, এটা হচ্ছে আমার সিলিন্ডারের সাইজ। তার মানে এটা বুঝতে হবে এটা হচ্ছে আমার হেড। এখানে পিস্টন থাকলে বুঝবা ব্লক, পিস্টন না থাকলে বুঝবা হেড। পিস্টন নাই, এটা হলো হেড। হেডের মধ্যে আমি দেখতেছি দুইটা চারটা করে ভালভ। তাহলে 4টা করে ভালভ হেডে, যটা ভালভ হোক। আগে বুঝি হেডে যদি সব ভালভ থাকে, এই যে কালো ভালভ গুলো থেকে বুঝতে হবে এগুলি হচ্ছে এক্সহস্ট ভালভ, বার্ন গ্যাস যায়। আর ইনটেক ভালভ সেটি শান্ত পরিষ্কার হয়। যদি এখানে সাইজে উল্টা বলতেছে, এটা আমরা পরে আসবো। তাহলে হেডে ভালভ আছে, এটাকে প্রথম বলতে হেড না ব্লক। যেহেতু সিলিন্ডার নাই, এগুলি হচ্ছে গ্যাসকেটের জায়গা। এই জায়গাগুলোতে গ্যাসকেট থাকে, গ্যাসকেট দিয়া অ্যাসবেস্টস গ্যাসকেট দেওয়ার পর লিকুইড গ্যাসকেট দিয়া এই হেডের সঙ্গে লাগাই দেওয়া হয়, একবারে কোনো লিক থাকতে পারে। তাহলে এটা হচ্ছে আমার হেডের মধ্যে ভালভ, সুতরাং এটা হচ্ছে আমার ওভার। এখানে দুটো ছবি দিলাম, আশা করি বুঝতে পারবেন। বুঝতে গেছে? এখন তোমার দিকে অনেক কিছু এই সঙ্গে বুঝে ফেলতে হবে, বুঝে রাখতে হবে। এটা হচ্ছে ওভারহেড ভালভ। এই ভালভের কম্বাসন চেম্বার হচ্ছে এটি। যখন পিস্টনটা উপরে উঠলো, এইটা হচ্ছে কম্বাসন চেম্বার। এই ভালভ পজিশনের ক্ষেত্রে কম্বাসন চেম্বার হচ্ছে এই 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 জায়গাটা। সুতরাং কম্বাসন চেম্বারের সাইজ, মুভমেন্ট অফ দ্য বার্ন গ্যাস, ফ্লেম, এগুলি আমাদের সঙ্গে সঙ্গে মাথায় ঢুকে ফেলতে হবে। এটার কম্বাসন চেম্বারে কি সাইজ, এটার কম্বাসন চেম্বারে কি সাইজ, এটার কি সাইজ, এটার কি সাইজ, কোন দিক দিয়ে ইনলেট ঢুকতেছে, কোন দিক দিয়ে এক্সহস্ট বেরোচ্ছে, সব বুঝতে হবে। ঠিক আছে? তাহলে আমরা এটা আপাতত এভাবে রেখে দিলাম যে ভালভ পজিশনের সঙ্গে সঙ্গে কম্বাসন চেম্বারের শেপ এবং সাইজ একদম চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা আমাদের ভবিষ্যতে আবার আমরা এখানে আসবো। তবে একটা জিনিস এখানে একদম স্পষ্ট, ওভারহেড ভালভের যে ইঞ্জিনটা সবচেয়ে কম্প্যাক্ট ইঞ্জিন, ছোট্ট ইঞ্জিন। তুমি দেখো কম্বাসন চেম্বার সবচেয়ে ছোট, আর এগুলিতে একটু একটু বড়। সুতরাং কম্বাসন চেম্বার ছোট হলে ভালো, বড় হলে ভালো, এটা আমরা পরবর্তীতে আসবো। তাহলে আমাদের এখানে বিভিন্ন ধরনের ইঞ্জিন আমরা একটু ছবি দেখি। এখন একটু আলাদা মনে করো, the choice of an engine arrangement depends on a number of factors, engine balancing, available volume. তুমি একটা ইঞ্জিন পাওয়ার তৈরি করবা, এই জন্য তোমার ইঞ্জিন তুমি তৈরি করবা, তোমার ইঞ্জিনের জায়গা লাগবে। এখন জায়গা তুলি না, আজকাল তো চ্যালেঞ্জ। একটা গাড়ির মধ্যে যখন ইঞ্জিন তুমি খুলবা, বোনেট খুলে দেখবা যে কোনো জায়গা নেই, কিছু দেখা যাচ্ছে না, ইম্পসিবল, সব ঢাকা।
একেবারে 1 ইঞ্চি জায়গাও রাখে না, এই দিক সেদিক করে সব। এখন একটা সিলিন্ডারে ইঞ্জিন বলতে বোঝায় 1 2 3 যতগুলো সিলিন্ডার সব মিলে একটা ইঞ্জিন, আর সিলিন্ডার হচ্ছে একটা করে। তাহলে আমার এখন মনে করো একটা সিলিন্ডারে হচ্ছে না, সিলিন্ডারের সাইজের ক্যাপাসিটি আছে। পেট্রোল ইঞ্জিনে একটা ম্যাক্সিমাম সাইজ আছে, ডিজেলের একটা মিনিমাম সাইজ আছে। তাহলে আমি একটা ম্যাক্সিমাম সাইজ ধরে আমি একটা দেখলাম যে আমার 6টা সিলিন্ডার লাগছে একটা ইঞ্জিনে। সুতরাং আমার একটা অপশন ইনলাইন। তোমার কাছে যদি অনেক লম্বা জায়গা থাকে, ইউ গো ফর ইনলাইন, এক লাইনে সব। উইথ কম, ন্যারো চিপা রাস্তা জায়গা, ইউ ক্যান ইউজ ইট। কিন্তু এটা জন্য তোমার লম্বা জায়গা লাগবে। ইফ length is available, তুমি ইনলাইনে গেলাম। The most prevalent, as it is the simplest to manufacture and maintain. Cylinders are positioned in a straight line, one behind the other, along the length of the crankshaft. They can consist to 12 to 11 cylinders or possibly more. Inline 4-cylinder engines are very common for automobile and other applications. বিভিন্ন বাস টাসে দেখবা ইনলাইন ইঞ্জিন 3-4টা করে ইঞ্জিন, এই যে গাড়িতে 3টা সিলিন্ডার ইনলাইন ইঞ্জিন, ঠিক আছে, কম না, ভেরি কম। তাহলে সিম্পল ডিজাইন, লং ইঞ্জিন, ইঞ্জিনটা হবে লং, কারণ এই হবে লম্বা করে বেড়ে যাচ্ছে। ভি ইঞ্জিন এরকম দুইটা ইনলাইন। তো তুমি যদি ভি করে ফেলো, মনে করো তোমার লম্বা জায়গা কম, তোমার এদিকে জায়গা আছে, তাহলে তুমি 3টা করে ভি করে দিলা, তোমার লেন্থ কমে গেল, কিন্তু উইথ বেড়ে গেল। সুতরাং অ্যাভেলেবিলিটি অফ স্পেস। ভি ইঞ্জিন is formed from 2 inline banks of cylinders set at an angle to each other along a single crankshaft, forming the letter V. The angle between the banks of cylinders can be anywhere from 15 to 120 degree, 60 degree to 90 degree in common. V engines have even number of cylinders from 2 to 20 or more. V6, V8 are common automobiles. যে কোনো লাক্সারি কারগুলো দেখবে V6, V8 with V12, V16 historic found in some luxury high performance car. Rolls Royce, go check for Rolls Royce. See V16, Phantom, Ghost, huge engine. Advantage, short. যদি মনে করো 6টা তুমি ইনলাইন হলে এই দিক চলে যেত, এখন লেন্থ অর্ধেক করে আমি 2 দিকে নিয়ে গেলাম, উইথ বেড়ে গেল। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে the engines are relatively short, have 2 cylinder head. তাহলে আমার এটার জন্য, এই 3টার জন্য একটা হেড লাগবে আলাদা, এই 3টার জন্য আলাদা হেড, সিলিন্ডার হেড, দুটো আলাদা হেড। এটা ভিআর ইঞ্জিন 15 ডিগ্রিকে এটাকে ভি ইঞ্জিন বলে। ডাব্লিউ ইঞ্জিন 1 2 3 4টা ইনলাইন, দেখো কোয়াইট কমপ্লিকেটেড। তাহলে এটা 12টা ইঞ্জিন, তুমি দেখো ডাব্লিউতে করে ফেলো। ইনলাইন করলে অনেক যেত 12টা, ভি করলে 6টা, ডাব্লিউ করাতে মোটামুটি 4টার মতো, 4টা ইনলাইনের জায়গা নিয়ে আসলে করে ফেলো লেন্থ। কম্প্যাক্ট, স্মলার এক্সটার্নাল ডাইমেনশন, কিন্তু খুব ডিফিকাল্ট। ব্যালেন্সিং খুব ইম্পর্টেন্ট, এগুলি আমরা তো পড়াবো না, খুব ইম্পর্টেন্ট ব্যালেন্সিং। তোমরা জানো কম্বাসন কোনটাই হবে আগে, 1 2 3 না, এইভাবে না, এইভাবে ব্যালেন্স করে দেবে, সিস্টেম করে করতে হবে। কোনটা 1 নাম্বার আগে, তারপর 4 নাম্বার, তারপর 10 নাম্বার, এবং টাইমিং গুলা তোমাকে মিলেই দিতে হবে, সুন্দর পেমেন্ট যাতে করে স্মুথ পাওয়ার তৈরি করা যায়, ওগুলি আমরা পড়াবো। রেডিয়াল ইঞ্জিন has all the cylinders in one plane মানে এইভাবে রেডিয়াল এক চারিদিকে এরকম সব ইঞ্জিনগুলো with equal spacing between cylinder axes. The connecting rods of the pistons are connected to a master rod, which in turn is connected to the crankshaft. The bank of cylinders on radial engine always has an odd number of cylinders ranging from 3 to 30. Sometimes odd করা হয়, দুটো করলে মানে দুটো ইঞ্জিন, তাহলে কেমন হবে?
ওই জন্য 3টা করলে 3টা 5টা 7টা। Radial engines are used in air-cooled aircrafts application since each cylinder can be cooled equal. Air-cooled একদম এয়ারক্রাফটের সামনে দিয়ে দেবে। Opposed cylinder engines. Opposed cylinder, 2 banks of cylinders opposed to each other. এখানে একটা দেখানো হয়েছে, কিন্তু এক লাইনে অনেকগুলো থাকতে পারে। To each other on a single crankshaft. A V engine with 180 degree. মনে করো এই যে V ইঞ্জিনটা দেখতেছো, এটাতে যদি 180 করে দাও, এই অপোজ হয়ে যাবে, মানে এটাই আর কি। These are common on small aircraft and some automobiles with an even number of cylinders from 2 or 8 or more. These engines are often called flat engines. Opposed piston engines. Opposed piston মানে দুইটা সিলিন্ডার, 2 pistons in each cylinder. Opposed piston, right. With the combustion chamber in the center between the pistons. A single combustion process causes 2 power strokes. At the same time, with each piston being pushed away from the center and delivering power to separate crankshaft at each end of the cylinder. Engine output is either on 2 rotating crankshaft or 1 crankshaft incorporating complex mechanical linkage, airliner, footprint. এখানে বলতেছে, এখানে তো আমি বলতেছি দুইটা ক্র্যাঙ্কশ্যাফট হতে পারে, দুইটা পাওয়ার হতে পারে, আবার এই দুইটা থেকে একটা করে কমপ্লিকেটেড, এগুলো আমরা আলাপ করছি। এখান থেকে একটাতে আসা যেতে পারে, দরকার হয়। তাহলে এই 4টা ভালভ লোকেশন এবং তার উপর আমাদের মেইন কনসার্ন, কিন্তু আমরা কিন্তু একটু থার্মোডাইনামিক্স পড়াচ্ছি, অ্যাপ্লাই থার্মোডাইনামিক্স। আমাদের মেইন কনসার্ন কিন্তু এই কম্বাসন চেম্বার ভিতরে কি হচ্ছে। সুতরাং এর বাইরে যেগুলি, সেগুলি তোমরা অটোমোবাইল থেকে জানো। আমি এখানে এত বিষয় আলাপ করব না। আমার কনসার্ন হলো কিভাবে কম্বাসনটা ভালো হবে, কিভাবে এই কম্বাসন থেকে বেশি পাওয়ার পাওয়া যাবে, এমিশন ভালো হবে, নক কম হবে ইত্যাদি। তারপরে কথা প্রশ্ন অনেক কিছু চলে আসে। আমি মূলত কম্বাসন চেম্বার আমার এরিয়া। এখন কম্বাসন চেম্বারে আসতে গেলে ভালভে আসতে গেলে এইসব ম্যানিফোল্ডের কথা আসে। মনে করো তুমি এই দিক দিয়ে এয়ারটাকে আনতেছো, এয়ার আনতে গিয়ে যদি এমন বাধা পায় যে একটা সিলিন্ডারের ভিতরে তোমার মনে করো 1 লিটার এয়ার দরকার, তোমার আনতে গিয়ে যদি 200 ml এয়ার বাধাপ্রাপ্ত হয়, 80% আসে, অর্থাৎ 800 ml আসে, তাহলে এটাকে আমরা বলি ভলিউমেট্রিক এফিসিয়েন্সি। 80% ভলিউমেট্রিক, অর্থাৎ তুমি ডিজাইন করলা 1 গ্রাম ফুয়েল আমি ঢুকাবো, তুমি একদম ব্যাক ক্যালকুলেশন করছো, করে বললা যে আমি 1 গ্রাম ফুয়েল পুরাইয়া যে পারবো সেটা ইজ এনাফ টু প্রডিউস ইওর পাওয়ার। এখন তুমি আবার এটাও জানো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, 1 গ্রাম ফুয়েল বার্ন করতে পেট্রোল ডিজেল কত গ্রাম ইয়ার লাগে। মনে করো তুমি কইলা 15 গ্রাম ইয়ার লাগে, ঠিক আছে। এখন তুমি 15 গ্রাম ইয়ার পাঠাইলে দিবে, 15 গ্রাম ইয়ার পাঠাইতে গিয়ে রাকাবাকি কইরা 10 গ্রাম ইয়ার ঢুকে, তো 10 গ্রাম ইয়ার যদি ঢুকে তাহলে ওই 1 গ্রাম ফুয়েল কি বার্ন করবে? তাহলে এটা আমাদের বুঝতে হবে। সুতরাং আমি শুধু ইঞ্জিন বলতে হবে না, আমাকে এইসব একটু বুঝতে হবে। তুমি ফুয়েলকে বার্ন করবে ইয়ার দিয়া, তুমি ক্যালকুলেট কইরা যে পরিমাণ ইয়ার চাইলা ওই পরিমাণ ইয়ার যদি না ঢুকে, সেটা আমরা ভলিউমেট্রিক এফিসিয়েন্সি, ওই জন্য বলি ভলিউমেট্রিক এফিসিয়েন্সি খুব ইম্পর্টেন্ট। কোনো কারণে যদি এয়ার কিংবা এয়ার ফুয়েল মিক্সচার, পেট্রোলের ক্ষেত্রে এয়ার ফুয়েল মিক্সচার, যদি পাওয়ার প্রোডাকশনের জন্য যে পরিমাণ তোমার এয়ার ফুয়েল ঢুকানোর কথা ছিল, ভলিউমেট্রিক এফিসিয়েন্সি কম কিংবা ফ্রিকশন কারণে এই রাস্তাগুলো স্মুথ হয়নি, বেন্ড কইরা তোরে বেকা তারা কইরা ঢুকাইছে, কোন রকম ডিজাইন করছে, পুরোপুরি ঢুকতেছে না, পাওয়ার কমে যাবে। এটা আমরা ভলিউমেট্রিক এফিসিয়েন্সি। নেক্সট টপিক হচ্ছে টেস্টিং অফ আইসি ইঞ্জিন। একটা ইঞ্জিন আমরা টেস্ট করতে হবে। তুমি একটা ইঞ্জিন বানাইলা, এই যে তোমাকে বলা হইলো তুমি একটা মনে করো 100 কিলোওয়াট, তুমি 100 কিলোওয়াটের একটা ইঞ্জিন বানাও। তুমি মোটামুটি রাফ টাফ করে দেখলে 100 কিলোওয়াট, ওকে 1 লিটার 1.5 লিটার ইঞ্জিন একটা করি।
সব যা যা বানাইতে বললাম তুমি বানাই দিলে আমাকে। তুমি আমার কইলে হ্যাঁ এটা 101 লিটারের ইঞ্জিন, 1.2 লিটার ইঞ্জিন মনে করো, আসলে বললাম 1 লিটার, এটার 1 কিলোওয়াট ইঞ্জিন। আমি 1 কিলোওয়াট বলতে কি বুঝি? ইঞ্জিনের ক্যাপাসিটি পাওয়ার বলতে বোঝায় ইঞ্জিনের, তো তোমরা জানো। তুমি দেখো ইঞ্জিনের স্পিড চেঞ্জ করো, পাওয়ার চেঞ্জ হচ্ছে, তাহলে 1 কিলোওয়াট, এটা একটা অপটিমাম স্পিড। আমরা আমরা যদি গ্রাফ প্লট করি স্পিড ভার্সেস পাওয়ার কিংবা স্পিড ভার্সেস টর্ক, দেখবে যে বাড়তেছে আবার কমে যাচ্ছে। তাহলে আমাদের একটা পিক নিতে হবে, যে আমরা বলতে হবে পাওয়ার এই স্পিড। তো তুমি আমরা কয়ে দিলা ওকে 2000 আরপিএম এ 1 কিলোওয়াটের একটা স্পিড একটা ইঞ্জিন বানাই দিলাম। এখন আমি তো এটা বিশ্বাস করবো না, আমি বিশ্বাস না করে আমি কি করবো, টেস্ট করবো। টেস্টিং বলতে এটাই বোঝায় যে একটা ইঞ্জিনের আসলে বিভিন্ন প্যারামিটার ঠিক আছে, কিংবা একটা ইঞ্জিন সবই ঠিক আছে, অনেকদিন রান করাইছি, 10 বছর ধরে চলতেছে, এখন আবার টেস্ট করবো যে এখন এটা পারফরমেন্সটা কি। দ্যাট ইজ কল্ড টেস্টিং অফ আইসি। বুঝা গেল? তাহলে এই টেস্টিং এর পারপোজ হলো টু জাস্টিফাই দ্য রেটিং অফ দ্য ইঞ্জিন। ইঞ্জিন যে রেটিং করা থাকে, হ্যাঁ এটার মাইলেজ আছে, এটার ওই যে অপটিমাম স্পিডে টর্ক, ম্যাক্সিমাম টর্ক আছে, ওই ম্যাক্সিমাম টর্কে পাওয়ার কত, তারপর তোমার থার্মাল এফিসিয়েন্সি কত, তারপর অন্যান্য এফিসিয়েন্সি ইন্ডিকেট পাওয়ার, এটাও বের করা যায়, ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সি কত, সব। তারপর এমিশন কি অবস্থা, সব টেস্ট করা। টু গেট দ্য ইনফরমেশন হুইচ ক্যান বি অবটেন্ড বাই ক্যালকুলেশন, কিছু কিছু আজ ক্যালকুলেট করে বের করতে হবে, তোমাকে ওই টেস্ট করতেই হবে। ইন্ডিকেট পাওয়ার হয় না, দেখা গেল ইন্ডিকেটরের ডায়াগ্রাম ড্র করতে হবে, ড্র করেই তারপর তোমার ইন্ডিকেট পাওয়ার বের করতে হবে। তাহলে আমি ফুয়েল বার্ন করে যে এনার্জি পাওয়ার করেছি ইন্ডিকেট পাওয়ার দেখলে বুঝবো যে ওইখানে আমার হিস্ট্রি লেগে গেছে। তারপরে ফ্রিকশন তো আসে, কুলিং তো আসে, কুলিং হিট আসে। আর আমরা তো ইঞ্জিন মানে কি, ইঞ্জিন মানে হচ্ছে হিট প্রডিউস করি, প্রডিউস পাওয়ার, আবার এদিকে পানি দিয়া বাতাস দিয়ে হিট বের করে আনি। হোয়াই ডু দ্যাট, করে আসবে। আমাদের তো উচিত ছিল ইঞ্জিন একেবারে ইনসুলেট করে রাখা, ফুয়েল বার্ন করাবো, পুরো পাওয়ার পিস্টন নিয়ে আসবো, কোনো লস, কোনো কুলিং সিস্টেম রাখবো। অন্যদিকে আমরা কি করতেছি, ইঞ্জিনে ফুয়েল বার্ন করতেছি, আবার পানি দিয়ে হিট নিয়ে আসতেছি, কেন করতেছি? চলো, to confirm the data used in design, the validity of which is in doubt. একটা ডাটা তুমি ডিজাইন ইউজ করছো, এটা ডাটাটাকে ভেরিফাই করা, ঠিক আছে। টেস্টিং এ বলতে অনেক প্যারামিটার, যেমন ইন্ডিকেটেড পাওয়ার, আমরা বলি ইন্ডিকেট পাওয়ার কিংবা ইন্ডিকেটেড হর্স পাওয়ার। What is indicated power? It is the power developed inside the combustion chamber during combustion. Combustion চেম্বারের মধ্যে কম্বাসন সময় যে পাওয়ারটা, এই পাওয়ারটা অস্তিত্ব কিন্তু আমরা পাইতেছি। কম্বাসন চেম্বার একটা পাওয়ার হল, এই পাওয়ারটা হিট ছেড়ে দিয়া তারপর তোমার পিস্টনকে যখন নামাবে তখন যে পাওয়ারটা আমি ক্র্যাঙ্কশ্যাফটে পাবো, দ্যাট ইজ ইউজফুল পাওয়ার, দ্যাট ইজ কল্ড ব্রেক পাওয়ার। তাহলে ইন্ডিকেট পাওয়ার হচ্ছে ইনসাইড দ্য কম্বাসন চেম্বার ডিউরিং কম্বাসন। সুতরাং এটা কেমনে বের করব? It is determined by measuring the pressures in the engine cylinder. Device called engine indicator is used to measure this power. তার মানে এটা হচ্ছে এমন একটা পাওয়ার, যে পাওয়ারটা ফুয়েল বার্ন করা কম্বাসন চেম্বারের মধ্যে যে পাওয়ারটা হলো, দ্যাট ইজ ইন্ডিকেট পাওয়ার। এই পাওয়ারটা কেমনে মেজার করতে হবে? পাওয়ার মেজার করতে গেলে আমাদের একটা ফোর্স লাগে, ওয়ার্ক লাগে, ওয়ার্ক থেকে পার ইউনিট টাইম, ওয়ার্ক থেকে পার ইউনিট টাইম পাওয়ার। ওয়ার্ক পাইতে গেলে আমাদের একটা ফোর্স লাগে, ফোর্সের সঙ্গে একটা মুভমেন্ট লাগে, আমরা জানি পিস্টন মুভ করতেছি, সো উই গট ওয়ার্ক, ফোর্স ইনটু ডিস্টেন্স, দ্যাট ইজ ওয়ার্ক। এটার সঙ্গে আমাদের টাইম আমরা ঢুকাই দিব, গেলাম পাওয়ার। তাহলে ফোর্স কোথেকে আসতেছে? ফোর্স কামিং ফ্রম দ্য প্রেসার। প্রেসারটা কোথায়? ইনসাইড সিলিন্ডার। তাহলে আমি ফুয়েলকে বার্ন করলাম, বার্ন কইরা আমার একটা প্রেসার তৈরি করলাম। তুমি যদি প্রেসার তৈরি করতে না পারো তাহলে হবে, এই প্রেসারটা সিলিন্ডারের উপরে একটা প্রেসার ইনটু সিলিন্ডার ক্রস সেকশন এরিয়া, ফোর্স
ইফ দ্য পিস্টন মুভস তাহলে ওয়ার্ক, যদি পিস্টন তুমি আটকায় দাও, পিস্টন যদি সিজ হয়ে যায় গরম হইয়া, তাহলে পাওয়ার হইলো, ফোর্স হইলো, সবই হইলো, প্রেশার হইলো, ইন্ডিকেটর পাওয়ার হইলো, ব্রেক পাওয়ার হলো। তাহলে আমাকে পিস্টনের উপর একটা প্রেশার ক্রিয়েট করতে হবে। প্রেশারটা কেমনে ক্রিয়েট করবো? আমি ফুয়েল এয়ার বার্ন কইরা প্রসেস কম্বাসন, সে একটা প্রেশার ক্রিয়েট করবে পিস্টনে, তখন একটা ফোর্স হলো। এখন তোমার যত ইজিলি পিস্টনটাকে মুভ করাইতে পারবা, যত কম ফ্রিকশনে মুভ করাইতে পারবা, তত তোমার লসটা কম হবে। এই যে পাওয়ারটা পাইলা, এই লসটা কম হইয়া পিস্টনটা ক্র্যাঙ্কশ্যাফটের পাওয়ারটা ট্রান্সফার করবে। বুঝা গেল? মানে স্যার ক্র্যাঙ্কশ্যাফট যে পাওয়ারটা পায় ওইটাই হ্যাঁ। স্যার ইন্ডিকেটেড হর্স পাওয়ার আর কি। নো 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 নো, দ্যাট ইজ ব্রেক পাওয়ার। আচ্ছা 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 সিলিন্ডারের বুঝছি, ভিতরে বুঝছি। যে পাওয়ারটা, দ্যাট ইজ ইন্ডিকেটর পাওয়ার। এই পাওয়ারটার মেজারটা হচ্ছে সিলিন্ডারের ভিতরে যে প্রেসারটা হয়, সেই প্রেসার। এখন প্রেসার ভ্যারি করে, তোমরা জানো কম্বাসন চেম্বারের ভিতরে প্রেসার ভ্যারি করতেছে। কনস্ট্যান্ট ভলিউম কম্বাসনের পিকে গেল, এক্সপানশনে কমে গেল, কনস্ট্যান্ট প্রেসারে কনস্ট্যান্ট থেকে কমে গেল, সুতরাং প্রেসারটা ভ্যারি করতেছে। সুতরাং আমাকে একটা এভারেজ প্রেসার আসতে হবে। ওই এভারেজ প্রেসার থেকে একটা ফোর্স, ফোর্স থেকে ওয়ার্ক, ওয়ার্ক থেকে পাওয়ার। তাহলে এটা একটু ম্যাথমেটিক্স আমি একটু বলি। মনে করো এল হচ্ছে লেংথ অফ দ্য পিস্টন স্ট্রোক, পিস্টন স্ট্রোককে আমি বলছি এল। এপি হচ্ছে পিস্টনের এরিয়া। মনে করো পিস্টনের একটা গোল জিনিস, তার এরিয়া পাই/4 বি স্কোয়ার। আমরা সাধারণত বি বলি, কখনো বি বলি, তবে বি বলি। এইচ, এইচ হচ্ছে মিন হাইট অফ দ্য ইন্ডিকেটর ডায়াগ্রাম। আমরা ইন্ডিকেটর ডায়াগ্রাম বলে একটা যন্ত্র আছে, ওই যন্ত্র সঙ্গে ইঞ্জিনে কানেক্ট করে দিলে এটা একটা ড্রাম, একটা ড্রাম এরকম ঘুরতে থাকে, ড্রাম ঘুরতে থাকে, ড্রাম ঘুরতে থাকে। আর এটার উপর একটা, আজকাল তো এগুলি অটোমেটেড, কম্পিউটারে চলে যাচ্ছে, অনেক আগে করছে। একটা ড্রাম এরকম ঘুরবে, ড্রাম ঘুরবে, এবং এই ড্রামের উপর একটা পেন থাকবে। এই পেনটা এরকম করে ঘুরবে, এটা ঘুরবে, এটা এরকম করে, এরকম করে ঘুরলে এরকম একটা এরিয়া চলে আসবে। এই এরিয়াটাই আসলে ইঞ্জিনের পিভি ডায়াগ্রাম সেটাকে রিপ্রেজেন্ট করে, দেখতে এরকম, জিনিসটা বুঝছি। তাহলে একটা ড্রাম এরকম ঘুরতেছে, আর একটা পেন্সিল ওইটার উপরে এরকম করতেছে, তাহলে জিনিসটা এরকম একটা এরিয়া হয়ে যায়। দিস ইজ এরিয়া, একটা ইন্ডিকেটর এরিয়া। কিন্তু এই এরিয়াটা দিয়েই হবে না, তোমাকে অ্যাকচুয়ালি যেটা করতে হয়, এই এরিয়াটা আমাদের জানতে হয়, এরিয়াটা বের করতে হয়। আমরা বহু আগে সেকেন্ড ইয়ারে থার্মোডাইনামিক্স একটা সেশনে পড়তাম, পোলার প্ল্যানিং, আমরা এরকম যন্ত্র দিয়ে এরিয়া বের করতাম, এরকম ইরেগুলার শেপ কিন্তু প্লেন সার্ফেসের উপর আমরা এরিয়া বের করতাম। এখন তো বললাম সফটওয়্যার চলে আসছে, একদম সোজাসুজি এরিয়াটা তোমাকে মেজার করে দিতে কম্পিউটার। তুমি এই এরিয়াটা যদি পেয়ে যাও, যেটা রিপ্রেজেন্ট করতেছে পিভি, পিভি রিপ্রেজেন্ট করে, তাহলে এই এরিয়া দিয়া এই যে আমার বেস লেংথ, এটাকে আমি ভাগ দিই, ভাগ দিলে একটা অ্যাভারেজ হাইট পাবো। এই হাইট দিয়া এই যন্ত্রের জন্য একটা স্প্রিং কনস্ট্যান্ট আছে, স্প্রিং স্কেল অফ ইঞ্জিন ইন্ডিকেটর, নিউটন পার মিটার, ওইটাতে গুণ দিব। তাহলে কি হলো, এরিয়া অফ দ্য ইন্ডিকেটর ডায়াগ্রাম, ওইটাকে আমি এই এরিয়ার বেস লেংথ দিয়ে ভাগ দিব, দিলে আসলে একটা হাইট পাবো, কারণ এটা তো পিভি, এখানে পি, এখানে ভি মনে করো। তাহলে পিভি কে আমি বেস দিয়ে যদি ভাগ দিই, এটা একটা পি পাবো, কিন্তু পি নট দ্য পি, এটা একটা হাইট। এই হাইটকে যদি আমি এই স্প্রিংয়ের স্কেলের কনস্ট্যান্টে গুণ দেই, হাইট কে এটাতে গুণ দিলে দেখো নিউটন পার মিটার স্কয়ার চলে আসবে। দ্যাট উইল বি ইয়োর ইন্ডিকেটেড মিন এফেক্টিভ প্রেসার। অর্থাৎ ইন্ডিকেটেড মিন এফেক্টিভ প্রেসার, এটার কোনো এক্সিস্টেন্স নাই, এটা হচ্ছে থিওরিটিক্যাল একটা প্রেসার। কি প্রেসার? এটা এমন একটা প্রেসার যেটা আমি মনে করতেছি ইঞ্জিনের ভিতর তৈরি হচ্ছে কনস্ট্যান্ট, এবং এই প্রেসার দিয়া যে পরিমাণ পাওয়ার তৈরি করা যায়, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইন্ডিকেটেড পাওয়ার। দেখো তো বুঝলা কিনা?
স্যার এখানে যে এরিয়াটা ড্রয়িং হচ্ছে হ্যাঁ, এটা মানে সিলিন্ডার ঘুরতেছে, কলম মানে পেনটা মানে ড্র করতেছে। হ্যাঁ, স্যার এই পেনটা 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 কেন ঘুরতেছে? পেনের সঙ্গে সিলিন্ডারের কানেকশন আছে। প্রেসার, সিলিন্ডারের ভিতরে প্রেসার ভ্যারি করতেছে, ওই ভ্যারি করাতে ওই পেনটাও ঘুরতেছে, মুভ করতেছে। প্রেসার অ্যাকচুয়েটেড পেন, বুঝতেছো? প্রেসার বাড়ালে সামনে যাবে, প্রেসার কমে নিচে যাবে। আর এদিকে সিঙ্ক্রোনাইজ ড্রামটা ঘুরতেছে, এরকম করতেছে। তাহলে কি রেল এরকম হয়ে যাচ্ছে, কথা বুঝছো? বুঝতে পারলাম? জি স্যার। তাহলে আর বলো। এখানে স্প্রিং স্কেল অফ ইঞ্জিন ইন্ডিকেটর এই জিনিসটা কি বোঝায়? এটা হচ্ছে এই যে সিস্টেমটা, এই যে তোমার পেনটা মুভ করতেছে, ড্রামটা ঘুরতেছে, এটা একটা যন্ত্র। এই যন্ত্রের একটা কনস্ট্যান্ট। তুমি যদি এই যন্ত্রটা চেঞ্জ করো, আরেকটা ইঞ্জিন ইন্ডিকেটর যন্ত্র নাও, সেটার একটা কনস্ট্যান্ট আছে। তাহলে এই যে আমি ক্যালকুলেশন করে একটা হাইট পেলাম, এই হাইটকে এই কনস্ট্যান্টে গুণ দিলেই অ্যাকচুয়ালি এই যন্ত্র বলতেছে ইন্ডিকেট। কারণ তুমি তো ইন্ডিকেট প্রেসার বের করতে চাও, ওই প্রেসারের জন্য একটা কনস্ট্যান্ট বলা আছে ওই যন্ত্রের জন্য। ওই ডিভাইসটার জন্য একটা কনস্ট্যান্ট আছে, ওই কনস্ট্যান্টকে যদি আমি এই অ্যাভারেজ হাইটটাকে গুণ দিই, তাহলে আমি ইন্ডিকেটর প্রেসারটা পাবো, মিন ইন্ডিকেটর প্রেসার। আদার্স পাবো। কারণ তুমি যখন এই এরিয়াটা বের করলা, বের করে বেস দিয়ে ভাগ দিলে, তুমি একটা হাইট পাইলা, ভেরি সিম্পলি হাইট এইট। এই হাইট ইজ নাথিং আনলেস এই যে তুমি ড্রাম, পেন, এই যন্ত্রের জন্য একটা কনস্ট্যান্ট আছে, এই যন্ত্রের একটা কনস্ট্যান্ট ডিফাইন করা আছে। ওই যন্ত্রের কনস্ট্যান্ট তোমাকে নিতে হবে, নিয়ে এই হাইট দিয়ে গুণ দিলেই ইঞ্জিনের ভিতরে ইন্ডিকেটেড প্রেসারটা এভারেজ পেয়ে যাবে। বুঝা গেছে? জি স্যার। তাহলে ইন্ডিকেটর এফেক্টিভ প্রেসার, প্রথম কথা হচ্ছে এই ধরনের প্রেসারের কোনো এক্সিস্টেন্স নাই, আবার আছে। কারণ এই পাওয়ারের তো একটা এক্সিস্টেন্স আছে। এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা যে প্রেসার দেওয়া তৈরি হবে, প্রেসার, ফোর্স, ওয়ার্ক, পাওয়ার। পাওয়ারের একদম সূত্র হইলো প্রেসার। প্রেসারটা আসতেছে থেকে কম্বাসন থেকে। তাহলে এই প্রেসারটাকে একটা আমাকে কনস্ট্যান্ট প্রেসার করতে হবে। যেহেতু প্রেসার ভ্যারি করতেছে, আমি দেখতেছি প্রেসার তো ইঞ্জিনের ভিতরে কখনই কনস্ট্যান্ট ভ্যারি করে, ইভেন কনস্ট্যান্ট প্রেসার প্রসেসও কনস্ট্যান্ট ভ্যারি করে। তাহলে একটা কনস্ট্যান্ট প্রেসারে আনলাম, এই প্রেসারটাই ইন্ডিকেটর প্রেসার। ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য থিওরিটিক্যাল constant pressure which can be imagined exerted during each power stroke of the engine to produce power equal to the indicated power or watt. তাহলে এটা একেবারে থিওরিটিক্যাল, ইমাজিনারি, কিন্তু কনস্ট্যান্ট ধইরা ইন্ডিকেটর পাওয়ারের মতো পাওয়ার যে প্রেসারটা তৈরি করে দিতে পারবে, দ্যাট ইজ ইন্ডিকেটর। তাহলে তুমি দেখো, ইন্ডিকেটেড প্রেসারের নাম যদি বলি পিআই, পিআই কে আমি পিস্টন এরিয়া দিয়ে গুণ দিলাম, প্রেসার ইনটু এরিয়া হয়ে গেল ফোর্স। ফোর্স কে আমি ডিস্টেন্স দিয়ে গুণ দিলাম, হয়ে গেল ওয়ার্ক। এই ওয়ার্কটা হচ্ছে পার সিলিন্ডার পার সাইকেল। পিস্টন একটা নামবে, প্রতিটা পিস্টনই এল নামবে, 4টা সিলিন্ডার। তাহলে এটা হচ্ছে পার সিলিন্ডার। যদি 4টা সিলিন্ডার হয় 4 দিয়ে গুণ দিতে হবে। নাম্বার অফ সিলিন্ডার যদি এন হয় এন দিয়ে গুণ দিতে হবে। তাহলে ওয়ার্ক ডান পার সাইকেল পার সিলিন্ডার, এল দিয়ে গুণ দিলাম, ওয়ার্ক হয়ে গেল। এখন যদি আমি বলি না, আমি ওয়ার্ক ডান পার সাইকেল বের করবো, সিলিন্ডার তুলে ফেলবো, সিলিন্ডার নাম্বার দিয়ে গুণ দিলাম, এন, স্মল এন হচ্ছে নাম্বার অফ সিলিন্ডার, বড় এন হচ্ছে আরপিএম। এখন বলবো না, ওয়ার্ক ডান পার সাইকেল না, ওয়ার্ক ডান পার সাইকেল। তাহলে কি করতে হবে, আমাকে আরপিএম দিয়ে গুণ দিতে হবে, গুণ দিয়া 60 আরপিএস করতে হবে। ওইটা আমাকে জানতে হবে এই ইঞ্জিনটা 4 স্ট্রোক না 2 স্ট্রোক। যদি 4 স্ট্রোক হয় x সমান 2, যদি 2 স্ট্রোক হয় x সমান 1। কারণ 4 স্ট্রোকে প্রতিটা আরপিএম এ পাওয়ার হয় না, 2 স্ট্রোকে প্রতিটা আরপিএম এ পাওয়ার হয়। তাহলে 4 স্ট্রোকে x সমান 2, 2 স্ট্রোকে x সমান 1। So this is our indicated power equation. আমরা সংক্ষেপে বলি প্ল্যান, পি এল এ এন, বড় প্ল্যান, ইন্ডিকেট প্রেসার, স্ট্রোক, পিস্টন এরিয়া, আরপিএম, প্ল্যান। তারপর তুমি নাম্বার অফ সিলিন্ডার 60 বসাবে।
মনে থাকবে? আর এখানে ইন্ডিকেটেড যে প্রেসারটা এটা ইমাজিনারি কেন? ইমাজিনারি, ওই যে তোমার প্রেশারটা ইমাজিনারি কনস্ট্যান্ট, এটা ভ্যারি করতেছে। আর এটা থিওরিটিক্যাল কনসেপ্ট হুইচ ক্যান বি ইমাজিন, এটা তো তোমার কনস্ট্যান্ট না, ওই জন্য আমরা ইমাজিন করলাম। এটা তো কনস্ট্যান্ট না, তুমি দেখতেছো না, এই যে ভ্যারি করতেছে, এটা ভ্যারি করতেছে, ভ্যারি করছে, প্রেশারটা কনস্ট্যান্ট না, ওই জন্য এটাকে ইমাজিন করলাম কনস্ট্যান্ট। বুঝলেন? আমাদের ইন্ডিকেটেড আমাদের ইন্ডিকেটেড এফেক্টিভ প্রেসারে প্রেসারটা হচ্ছে এটা একটা প্রেসার, এটা তো একটা প্রেসার, তার মানে বুঝতে পারছি এটা একটা প্রেসার, এটা কি একটা প্রেসার? এটা ইমাজিনারি একটা প্রেসার, বাস্তবে তো এটা ভ্যারি করতেছে। আমি ইমাজিন করলাম ওয়ান প্রেসার, কিন্তু এমন প্রেসার যেই প্রেসার দিয়া যে পাওয়ারটা তৈরি করবো ওই পাওয়ারই অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে। সুতরাং তুমি যা খুশি ধরতে পারো। সুতরাং ব্যাক ক্যালকুলেশন। সুতরাং এই প্রেসারটা পাইতে গেলে আমার আসলে এই জিনিসটা লাগতেছে, এই জিনিসটা পাওয়া মানে আমি জানতেছি ইঞ্জিনিয়ারিং কত পাওয়ার হচ্ছে, এটা অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ার পাওয়ার বের করে এরিয়া থেকে আমি বের করতে পারবো। তাহলে ওই জন্য এটা ইমাজিনারি কনস্ট্যান্ট। ইমাজিনারি বলতে ইমাজিনারি কনস্ট্যান্ট, কখনোই ইঞ্জিনিয়ারিং প্রেসার কনস্ট্যান্ট ছিল না, পাওয়ার স্ট্রোক প্রেসার কমতেছে। তুমি কোন প্রেসার দিয়ে পাওয়ার বের? আমি ধরেন না ইমাজিনারি এটা প্রেসার যেটা কনস্ট্যান্ট। বুঝে গেছে? স্যার এখানে প্রেসারটা শুধুমাত্র কি আমার ওই কম্বাসনের সময় যে প্রেসার চেঞ্জ সেটা কনসার্ন না, নাকি আমাদের পুরো মানে সাইকেল টাইপ প্রেসার চেঞ্জটা? আমরা পুরোটা সাইকেলকেই অ্যাভারেজ করতেছি, কিন্তু এক্সাক্ট করে কখন? এক্সাক্ট করে পাওয়ার আসে, অন্য সময় তো এই প্রেসারটা কাজ করে। তখন পিস্টন, যখন পিস্টন উপরের দিকে উঠতেছে কম্প্রেশন, তখন তো হইল না, তখন উল্টা। কিন্তু আমি পুরো সাইকেল থেকে অ্যাভারেজ প্রেসারটা দেখি, দিস প্রেসার এক্সার্টেড কখন? পাওয়ার আসে। বুঝে গেছে? জি স্যার। এক্সার্টেড ডিউরিং ইচ পাওয়ার স্ট্রোক, এটা পাওয়ার স্ট্রোকের সময় তোমাকে তোমার মুখ, তুমি যদি বলো কম্প্রেশন স্ট্রোক, তোমার পিস্টনটা উপরে উঠতেছে, এটা তো তুমি বলতে পারবা না পাওয়ার হচ্ছে। কিন্তু যখন পিস্টনটা কাজের জন্য মুভ করতেছে ওইটাই তোমার তখন যে প্রেশার, কিন্তু অ্যাভারেজ। কারণ তোমার ফ্লাই হুইল আছে, তুমি এনার্জি স্টোর করতেছো, ছাপতেছো, বিভিন্ন রকম করে একটা অ্যাভারেজ আসছে, এটা মানে আজকে থাক। জি স্যার। আসসালামু আলাইকুম। নমস্কার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। হ্যালো